৪৫ বছর বয়সে আমি প্রথমবারের মতো মা হতে চলছি। আল্ট্রাসাউন্ড করার সময় হঠাৎই ডাক্তারের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি আমাকে আলাদা করে নিয়ে গিয়ে দরজাটি ভেতর থেকে বন্ধ করলেন। তারপর খুব নিচু স্বরে বললেন, রুবিনা, আপনাকে এখনই এখান থেকে চলে যেতে হবে, আর যত দ্রুত সম্ভব ডিভোর্স নিতে হবে। আমি বিস্ময়ে একবার হেসে উঠলাম, কিন্তু সেই হাসির মধ্যে ভয় স্পষ্ট ছিল। কেন? আমি জিজ্ঞেস করলাম। ডক্টর সাইরা রহমান তখন কোনো উত্তর দিলেন না। তিনি মনিটরটি আমার দিকে ঘুরিয়ে দিলেন, কাপা আঙ্গুল দিয়ে একটি জায়গায় ইশারা করলেন। ব্যাখ্যা করার সময় নেই, এটা দেখলে আপনি বুঝবেন। ৪৫ বছর বয়স আমি বহু বছর ধরে নিষ্ফলা শব্দটি শুনে এসেছি, কখনো ফিসফিসিয়ে, কখনো ঠাট্টা করে, এমনকি একবার ভুল করে আমার স্বামীর পরিবারের গ্রুপ আলোচনাতেও। আমার স্বামী রাশেদ মাহমুদ সব সময় ফুল আর নীরবতার মাধ্যমে ক্ষমা চাইতো, আর তার মা রোকেয়া বেগম আমাকে বেচারি রুবিনা বলে সম্বোধন করতেন, যেন সন্তান ধারণ করতে না পারাটাই আমার একমাত্র পরিচয়। কিন্তু সেদিন সেই অন্ধকার কক্ষে আমি প্রথমবার আমার সন্তানের হৃদয় স্পন্দন শুনলাম। এরপরই আমার দৃষ্টি পড়ল পাশের খোলা চিকিৎসার নথির দিকে। সেখানে যে নামটি লেখা ছিল তা আমার নয়, রোগী তানিয়া ইসলাম। আমি ধীরে ধীরে পড়লাম। তারিখটি ছিল 2 সপ্তাহ আগের। সংক্ষিপ্ত কিন্তু শীতল তথ্য লেখা ছিল। সেখানে 6 সপ্তাহের গর্ভধারণ, জিনগত পরীক্ষা প্রয়োজন, পিতৃত্ব নিশ্চিতকরণ অপেক্ষমান, রাশেদ মাহমুদ। আমার চারপাশ যেন ঘুরে উঠল। তানিয়া আমার 28 বছর বয়সী সহকারী, সেই মিষ্টি ভদ্র মেয়েটি যে প্রতিদিন আমাকে চা এনে দিত, আমাকে অনুপ্রেরণা বলতো, আর একদিন আমার কক্ষে বসে কেঁদে বলেছিল সে আমার মতো সফল হতে চায়। অজান্তে আমার হাত পেটের উপর চলে গেল। ডক্টর সায়রা গম্ভীর কণ্ঠে বললেন, সে আপনার স্বাস্থ্য বীমার কাগজ ব্যবহার করে এখানে এসেছিল। কি বলছেন? আমি স্তব্ধ হয়ে গেলাম। সে দাবি করছিল সে আপনার সারোগেট মা। আমার শরীর হঠাৎ ঠান্ডা হয়ে গেল। ডক্টর সায়রা আরেকটি নথি খুললেন। সেখানে একটি সম্মতিপত্র দেখা গেল, নিচে আমার স্বাক্ষর সুন্দরভাবে লেখা, কিন্তু সেটা ভুয়া। তিনি নিচু স্বরে বললেন, ওরা একটা চিকিৎসাগত প্রমাণ তৈরি করার চেষ্টা করছে। আপনি গর্ভবতী হয়েছেন, ওরা এটা কল্পনাও করেনি। যদি তারা বিভ্রান্তি সৃষ্টি করে, সন্তানের হেফাজত দাবি করে বা প্রতারণার অভিযোগ তোলে, আমি পুরো পরিকল্পনা জানি না, কিন্তু এই অনুমতিপত্রে আপনার স্বামীর নাম রয়েছে। আমি স্থির চোখে সেই জাল স্বাক্ষরের দিকে তাকিয়ে রইলাম। সকালে রাশেদ আমাকে বলেছিল, অতিরিক্ত আশা করো না, এই বয়সে অলৌকিক কিছু ঘটলেও তার সঙ্গে শর্ত জুড়ে থাকে। এখন আমি সেই শর্ত বুঝতে পারছি। আমি ধীরে ধীরে জুতো পরে নিলাম। হাতের কাঁপুনি থেমে গেল। ডক্টর সাহেব আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, আপনি কি নিরাপদে বাড়ি যেতে পারবেন? আমি শান্তভাবে বললাম, না, তবে তারা এটা জানে না। কারণ রাশেদ ভাবতো আমি তার উপর নির্ভরশীল, তার অর্থে বেঁচে থাকা, তার ভালোবাসার জন্য ব্যাকুল একজন নারী। সে ভুলে গেছে এই বাড়িটি আমার অর্থেই কেনা। সে ভুলে গেছে ইয়াসিন অ্যান্ড রুবিনা হোল্ডিংস আমি গড়ে তুলেছিলাম। সে কেবল পরে সে নাম জুড়েছিল। সবচেয়ে বড় কথা, সে ভুলে গেছে আমি 20 বছর ধরে এমন মানুষের সঙ্গে কাজ করেছি যারা হাসি মুখে বিশ্বাসঘাতকতা লুকিয়ে রাখে। আমি সেই ভুয়া সম্মতিপত্রটি তুলে নিলাম, একবার ভাঁজ করে ব্যাগে রেখে দিলাম। তারপর আমি বাড়ির পথে রওনা দিলাম আমার স্বামীর মুখোমুখি হওয়ার জন্য। আমি যখন গাড়ির পেছনের সিটে বসে বাড়ির দিকে ফিরছিলাম, তখন জানালার বাহিরে ঢাকা শহরের ব্যস্ত রাস্তা যেন অন্য কোনো পৃথিবীর মতো লাগছিল। মানুষ চলাফেরা করছে, দোকান খোলা, হাসি আনন্দ চলছে, কিন্তু আমার ভেতরের পৃথিবীটা একেবারে নিঃশব্দ হয়ে গেছে। বুকের ভেতরটা অদ্ভুতভাবে ভারী, কিন্তু সেই ভারীর মাঝে এক ধরনের শীতল স্থিরতা কাজ করছে। আমি কাঁদছি না, আমি ভেঙে পড়িনি, বরং মনে হচ্ছে বহু বছর পর আমি চোখ খুলে সত্যটা দেখতে শুরু করছি। রাশেদের মুখটা আমার মাথায় বারবার বেশি উঠছিল। সেই মানুষটা যে প্রতিদিন সকালে আমার কপালে চুমু দিয়ে বলতো, তুমি আমার শক্তি, সেই মানুষটাই কি এত বড় প্রতারণার ভেতরে ছিল, নাকি আমি এতদিন নিজের চোখ পর্দা টেনে রেখেছিলাম? গাড়ি থামতে আমি ধীরে ধীরে নামলাম। বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে আমি এক মুহূর্ত থমকে গেলাম। এই বাড়িটা শুধু ইট পাথরের নয়, এটা আমার জীবনে 30 বছরের সংগ্রামের প্রতীক। প্রতিটা ইট আমি নিজের হাতে গড়েছি, প্রতিটা কোণায় আমার পরিশ্রমের ঘাম লেগে আছে। আর আজ আমি এই বাড়িতে ঢুকতে যাচ্ছি একজন অবহেলিত স্ত্রী হিসাবে না, একজন সত্য জানার জন্য প্রস্তুত মানুষ হিসেবে। গেট খুলতে ভেতর থেকে পরিচিত সুগন্ধ আসছিল। রান্না করে হয়তো রোকেয়া বেগম কিছু রান্না করছেন। সবকিছু স্বাভাবিক, কিন্তু আমি জানি স্বাভাবিকতার আড়ালে সবচেয়ে বড় ঝড় লুকিয়ে থাকে। ড্রয়িং রুমে ঢুকেই দেখি রাশেদ সোফায় বসে ল্যাপটপে কাজ করছে। আমাকে দেখে সে স্বাভাবিক ভঙ্গিতে হাসলো। তুমি এত তাড়াতাড়ি ফিরে এলে কেন? তার কণ্ঠে কোনো অস্থিরতা নেই, কোনো ভয় নেই, যেন সে কিছুই জানে না। আমি ধীরে ধীরে ব্যাগটা টেবিলের উপর রাখলাম। তারপর বললাম, ডাক্তারের কাছে গিয়েছিলাম। রাশেদ চোখ তুলে তাকালো, তারপর আবার ল্যাপটপে মন দিল। সব ঠিক আছে তো? আমি এক মুহূর্ত তার দিকে তাকিয়ে রইলাম। এই মানুষটা এত স্বাভাবিক কিভাবে থাকতে পারে? আমি ধীরে ধীরে বললাম, হ্যাঁ, সব ঠিক আছে, শুধু একটা বিষয় ছাড়া। রাশেদ থেমে গেল। এবার সে আমার দিকে তাকালো। কি বিষয়?
আমি ব্যাগ থেকে সেই ভুয়া সম্মতিপত্রটা বের করলাম, টেবিলের উপর রেখে দিলাম। এটা কি রাশেদ? এক মুহূর্তের জন্য ঘরটা যেন থমকে গেল। রোকেয়া বেগম রান্নাঘর থেকে উকি দিলেন। রাশেদ কাগজটা হাতে নিল, কয়েক সেকেন্ড তাকিয়ে রইল, তারপর হালকা হাসল। এটা কিভাবে তোমার কাছে এলো? তার কণ্ঠে ভয় নেই, বরং বিরক্তি আছে। আমি শান্তভাবে বললাম, ডক্টর সায়রা দেখিয়েছেন, বলেছে এটা আমার নামে তৈরি করা জাল কাগজ। এইবার রাশেদের মুখের হাসিটা একটু ফিকে হলো, কিন্তু সে এখনো নিজেকে সামলাচ্ছে। তুমি এসব নিয়ে মাথা ঘামাচ্ছ কেন রুবিনা? ডাক্তার অনেক সময় ভুল বুঝে। আমি এক ধাপ এগিয়ে গেলাম। ভুল বুঝে? আমার স্বাস্থ্য বীমা ব্যবহার করে আমার সহকারী হাসপাতালে গেছে, নিজেকে আমার সারোগেট বলে পরিচয় দিয়েছে, আর তুমি বলছো ভুল বুঝে? এইবার নীরবতা নেমে এলো। রোকেয়া বেগম ধীরে ধীরে এগিয়ে এলেন। কি বলছো এসব? তানিয়া কেন এমন করবে? আমি তার দিকে তাকালাম। এই প্রশ্নটা আমারও। রাশেদ উঠে দাঁড়ালো, তার চোখে এবার একটু কঠোরতা এসেছে। তুমি কি আমাকে সন্দেহ করছো? আমি হেসে ফেললাম না, কাঁদলাম না, শুধু বললাম, আমি এখন আর কিছুই অনুমান করছি না রাশেদ, আমি শুধু সত্য জানতে চাই। এই সময় রাশেদের ফোন বেজে উঠলো। সে একবার তাকিয়ে দ্রুত ফোনটা তুলে নিল। আমি লক্ষ্য করলাম তার আঙ্গুল একটু কেঁপে উঠলো। আমি ধীরে ধীরে বললাম, তানিয়া কোথায়? রাশেদ ফোন কেটে দিল। আমি জানি না। আমি তার চোখের দিকে তাকালাম। মিথ্যা বলছো? এই প্রথমবার রাশেদ চোখ নামিয়ে নিল। রোকেয়া বেগম হঠাৎ করে বলে উঠলো, এই মেয়েটার জন্য তুমি আমাদের সংসার নষ্ট করতে চাও? আমি তার দিকে ঘুরে দাঁড়ালাম। আমি কিছুই নষ্ট করছি না, আমি শুধু দেখতে চাই আসলে কি নষ্ট হয়েছে। এই কথার পর আমি আর দাঁড়িয়ে থাকিনি, সোজা আমার ঘরে চলে এলাম। ঘরটা আগের মতোই আছে। দেয়ালে আমার পুরনো ছবি, আমি আর রাশেদ হাসছি। সেই হাসিটা যেন এখন অন্য কারো জীবনের ছবি। আমি আলমারি খুললাম, পুরনো ফাইল, নথি, কোম্পানির কাগজপত্র সব একে একে বের করতে লাগলাম। যত খুঁজছি ততই বুঝছি এই প্রতারণা হঠাৎ হয়নি, এটা ধীরে ধীরে তৈরি হয়েছে। একটা ফাইলে আমার চোখ আটকে গেল। ইয়াসিন অ্যান্ড রুবিনা হোল্ডিংস, পরিবর্তিত মালিকানা নথি। আমি থমকে গেলাম। এই নাম আমি বহু বছর আগে তৈরি করেছিলাম, আর এখন সেখানে রাশেদের নাম যুক্ত করা হয়েছে। আমি চেয়ার টেনে বসে পড়লাম। বুকের ভেতরটা ভারী হয়ে এলো, কিন্তু এবার সেটা দুঃখের ভার না, এটা সিদ্ধান্তের ভার। এই সময় দরজায় টোকা পড়লো। রাশেদ দাঁড়িয়ে আছে। সে নরম কণ্ঠে বলল, আমরা কথা বলতে পারি? আমি মাথা তুললাম। এখনই? সে ভেতরে এসে দরজা বন্ধ করলো, তারপর আমার দিকে তাকালো। তুমি যা ভাবছো সব সত্যি না। আমি ধীরে বললাম, তাহলে সত্যিটা কি? রাশেদ কয়েক সেকেন্ড চুপ করে রইলো, তারপর বলল, তুমি যদি এখন এই বিষয়টা না থামাও, তোমার অনেক কিছু হারাতে হবে। এই কথাটা শোনার পর আমি বুঝে গেলাম এটা আর বিশ্বাসঘাতকতার গল্প নয়, এটা এখন ক্ষমতার যুদ্ধ। আমি ধীরে উঠে দাঁড়ালাম। রাশেদ, আমি অনেক কিছু হারিয়েছি, এখন হারানোর ভয় আমার নেই। তার চোখে এবার অস্বস্তি দেখা দিল। আমি দরজার দিকে তাকালাম। তুমি যা শুরু করছো আমি সেটা শেষ করব। রাশেদ কিছু বলতে যাচ্ছিল, কিন্তু আমি আর দাঁড়ালাম না। এই বাড়ির ভেতরে আজ থেকে আর আগের রুবিনা নেই, এখন শুরু হবে সত্যের যুদ্ধ। ধন্যবাদ সবাইকে। গল্পের বাকি অংশ শুনতে সাথেই থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।